একটা সংস্কার প্রস্তাব এসেছে, নারী বিষয়ক সংস্কার প্রস্তাব। এটা আমি পড়তে গিয়ে প্রথমে হারিয়ে গেলাম, কারণ এত পৃষ্ঠা। সেখানে তারা প্রস্তাব করেছেন যে নারীর অধিকারের জন্য স্থানীয় সরকার নির্বাচনকে মূল নির্বাচন অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে করতে হবে। এইখানে একজন পুরনো এমপি আছেন, আপনি আমাকে বলেন যে নারীর অধিকারের সাথে স্থানীয় সরকার নির্বাচন আগে করার কি সম্পর্ক আপনি বুঝতে পারেন? আপনি পারেন? কিন্তু ওনারা সেটা আবিষ্কার করেছেন। শুধু সেটা আবিষ্কার করেন নাই, ওনারা বলেছেন নারী প্রতিবন্ধীদের জন্য অভিগম্যতা নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধীর অভিগম্যতার যে বিষয়টি, সেটা কিন্তু ইউনিভার্সাল। প্রতিবন্ধীর যে টয়লেট, সেটা একটা নির্দিষ্ট আকৃতির হবে, সেখানে হুইল চেয়ার ঢুকবে, সেখানে উঠে ধরে দাঁড়ানোর ব্যবস্থা থাকবে, সেখানে জিনিসগুলি তার হাতের নাগালে থাকবে। এটা পুরুষ এবং নারী উভয় প্রতিবন্ধীর জন্য। পৃথিবীর কোথাও প্রতিবন্ধীদের বাথরুমটা আলাদা হয় না, কারণ এত প্রতিবন্ধিতা একসঙ্গে কোথাও যায় না। ফলে যেটা ঘটে, একই বাথরুমে নারী এবং পুরুষ উভয়ই টাইম টু টাইম ব্যবহার করেন। কিন্তু তারা দেখা গেল চেয়েছেন নারী প্রতিবন্ধীর জন্য আলাদা অভিগম্যতা। এখন র্যাম্প আলাদা হবে, টয়লেট আলাদা হবে, এটা কোনো ব্যাখ্যা নাই। তারপর অদ্ভুত অদ্ভুত আরও দাবি তারা সেখানে করেছেন, যেগুলো শুনলে অদ্ভুত লাগে। যেমন রাজনীতি যারা সংস্কার করবেন, সংবিধান যারা সংস্কার করবেন, তারা বলেছেন 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এবং তারা একটা আসন সংখ্যা প্রস্তাব করেছেন। এরা তার সঙ্গে আরো 300 আসন চেয়ে বসেছেন। তাহলে এই কাজটা কি ওই যারা সংসদ এবং সংবিধান সংস্কার করছেন তাদের দায়িত্ব, নাকি এই কাজটা আসলে নারী সংস্কারের দায়িত্ব ছিল? যে 300 আসন কালকে দিয়ে দিলে নারীদেরকে, তাহলে কি নারী অধিকার হয়ে যাবে? এবং এই 600 লোকের বসার জন্য ব্যবস্থা করতে হবে, সংসদ ভবনটাকে দ্বিগুণ আকৃতির হবে, এগুলার কোনো ব্যাখ্যা নাই। ফলে ঘটনা যেটা ঘটেছে, মনের ইচ্ছা মতো যে যেমন খুশি চাইছে, এরকম একটা ফিলিং আমাদের সাধারণ ভোটারদের মধ্যে হয়েছে। এর মধ্যে ধরা পড়েছে পাঠ্যপুস্তক নিয়ে একজন খুবই নুরানি চেহারার লোক, তিনি নাকি উল্টাপাল্টা করেছেন। তিনি আবার মুসলিম ইতিহাসের একজন বিরাট বীরের সঙ্গে তার নাম। আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার স্কুলের ফ্রেন্ড, এটা একই নাম। আমি তাকে নিয়ে এখন রসিকতা করি প্রায়। এবং সাথে দেখা গেল একই সাথে আরও আবিষ্কৃত হলো একজন উপদেষ্টার সহকারী এবং আরেকজন উপদেষ্টার প্রিভিলেজ কোটায় নিয়োগকৃত সহকারী, এদেরও অপসারণ করা হয়েছে। অভিযোগ একটাই, যে তারা এক ধরনের নৈতিক অসদাচরণ, যেটা আমরা দুর্নীতি বলি, এটা হচ্ছে অভিযোগ। এখন প্রশ্ন হচ্ছে, এত সহজেই 7-8 মাসের মধ্যে তাদের বিরুদ্ধে নৈতিকতার অভিযোগ যদি ওঠে, তাহলে 16 বছরে 400 কোটি, 8 মাসে 311 কোটি, তাহলে 8 মাসে 311 কোটি হলে ছোটবেলা আমরা ঐকিক নিয়মের অঙ্ক করতাম। 15 বছর সেখানে হচ্ছে যে 8 মাসে যদি 311 কোটি হয়, তাহলে 16 বছরে কত? এই অঙ্কটা আমি মেলাতে পারি নাই, অনেক আগে অঙ্ক করেছি। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন উনি যেরকম বিরক্ত, আমিও বিরক্ত। এবং আরেকটা বিষয় আছে, পরিমণি নিয়ে একটা কথা বলতেই হবে। সেটা হচ্ছে যে পরিমণি হচ্ছেন কি জানেন? এটা হচ্ছে ডাইভার্সন। মানুষ যখন অনেক হতাশ হয়ে যায় না, তখন মানুষ এটা দেখে। আমরা ছোটবেলায় 3 স্টুজেস দেখতাম, যে 3টা আসে, মাথার মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি দেয়, হ্যাঁ হ্যাঁ হাসি। পরিমণি একটা চমৎকার ডাইভার্সন, আমাদেরকে এগুলো ভুলিয়ে দিয়ে সে এখন তার বুয়া যে তার মানহানি করেছে, এইটা সে এখন তুলে ধরেছে। তখন আমাদের মাথায় আসে যে তার বুয়া তার মানহানি করেছে, এই জন্য মামলা হতে পারে। কিন্তু সে যে একটা বোট ক্লাব নামে একটা নৌকা ক্লাবের মধ্যে ঢুকে পড়ে যে সে একটা অদ্ভুত কাণ্ড কারখানা করেছিল, তাতে কিন্তু কারো মানহানি হয় নাই। আর হিরো আলম সবকিছু ছেড়ে দেবে বলেছে, আমি আপনাকে এখানে ভবিষ্যৎবাণী করি, ও কিছু ছাড়বে না। এটা হচ্ছে নতুন টিআরপি আনার কায়দা। ও ছেড়ে দিবে, এটা নিয়ে কিছুদিন আলোচনা চলবে, তারপর ও কি বলবে জানেন? ও বলবে যে আমি সকলের দাবির মুখে আমি মানুষের ভালোবাসাকে অস্বীকার করতে পারি নাই। অলরেডি তো 3টা করে ফেলছে। হ্যাঁ, না বিয়ে না, ও কিছু ছাড়বে না, ও সবকিছু থাকবে। আর বিয়েটা সে করবে না। বিয়েটা সে কিছুদিন না করে, আপনি দেখবেন কিছুদিন পর পর প্রেমের গল্প আসছে, এটা নিয়ে জনগণ ব্যস্ত হচ্ছে। আর ওই যে লাইক ক্লিক হচ্ছে, মানে